সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাথে ২টা স্টকের ওয়াচ লিস্ট আমি দিব যে এখন কোন টাইপের স্টক নিয়ে আমরা ভাবনা চিন্তা করব এবং আমাদের পোর্টফোলিও কি রকম হওয়া উচিত এবং ট্রেডিং প্ল্যানটা বাই সেল যে প্ল্যান আমরা করি এই প্ল্যানটা কি রকম হওয়া উচিত সেইটা নিয়ে একটু আলোচনা করব। তো চলেন সর্বপ্রথম আমরা একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। দেখেন, ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে সেটা কোনো সন্দেহ নাই। কেউ বলতে পারবে না যে এখন ইন্ডেক্স আপ ট্রেন্ডে আছে, সবাই বলবে ডাউন ট্রেন্ডে আছে এবং আমিও বলবো ডাউন ট্রেন্ডে আছে। এই বলে আমরা কিছু কিছু অপরচুনিটি কিন্তু আমরা নিতে পারি, পারি না তা না, আমরা সেটা করতে পারি। হ্যাঁ, আপ ট্রেন্ডে থাকলে একরকম প্ল্যান হইতো, বাট ডাউন ট্রেন্ডের প্ল্যানটা আমাদের একটু ভিন্ন করে সাজানো উচিত, যেটা আমি করি এবং আমার গ্রুপ মেম্বারদের করানোর চেষ্টা করি। সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। দেখেন, ইন্ডেক্স এখান থেকে এই পর্যন্ত একটা পুল ব্যাক দিছে, তারপরে 2 দিন বা 3 দিনে যে দুইটা ক্যান্ডেল হচ্ছে রেড আছে, 3 দিন না মানে দুইটা রেড ক্যান্ডেল আসছে, আবার গত দিন হচ্ছে একটু পজিটিভ হয়েছে, একটু গ্রিন ক্যান্ডেল আসছে। হ্যাঁ, ইন্ডেক্স এখানে সাইড ওয়েজে থাকতে পারে, অথবা ইন্ডেক্স এখান থেকে বের হয়েও যেতে পারে, মানে সাইড ওয়েজেও থাকলো এখান থেকে এইরকম, অথবা এইরকম ভাবে বের হয়ে গেল। আবার এমনও হইতে পারে ইন্ডেক্স এইখান থেকে নিচেও আসতে পারে। তার মানে এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো কন্ডিশন তিনটা দিচ্ছেন। হ্যাঁ, এইখানে সিচুয়েশন তিনটাই, সাইডওয়েজে থাকলে আপনি একরকম ভাবে ব্যবসা করবেন, আপ ট্রেন্ডে গেলে আরেক রকম ভাবে ব্যবসা, আবার ডাউন ট্রেন্ডে গেলে আরেক রকম ভাবে ব্যবসা। সো আপনাকে তিনটাই মাথায় রেখে এখন স্টক সিলেকশন করতে হবে। তবে এই মুহূর্তে আমি তেমন একটা ইন্ডেক্স দেখতেছি না, ইন্ডেক্সের উপর তেমন একটা আমার নজর নাই। বাট যেহেতু ইন্ডেক্স একটু দোদুল্যমান অবস্থায় আছে, সাইডওয়েজ মুভমেন্টে থাকতে পারে, যেমন এই যে এই 4টা দিন ধরে সাইডওয়েজ মুভমেন্টে আছে, তো এরকম করে আরো 4-5 দিন থাকতে পারে। আবার যদি বের হয় তাহলে ভিন্নভাবে চিন্তা করব, ডাউনে আসলে ভিন্নভাবে চিন্তা করব। তো সব দিক বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো এখন আপনারা বলতে পারেন ভাই আমাদের সিদ্ধান্তটা কিরকম হওয়া উচিত, আমরা কি করব এখন, এই তো আপনাদের প্রশ্ন। এই প্রশ্নগুলাই থাকে সবার, যে তাহলে এই সিচুয়েশন আমরা কি করব, যেহেতু আপ টেন মোমেন্টে নাই ডাউন টেন মোমেন্টে বলতেছেন, তাহলে এই সময়টাতে আমাদের প্ল্যানটা কিরকম ভাবে সাজাইলে আমরা মোটামুটি প্রফিটেবল হইতে পারি। দেখেন, এই যে ইন্ডেক্স এখান থেকে এই যে দুইটা রেড ক্যান্ডেল দিছে বা একটু ডাউন ট্রেন্ডে আছে, এইগুলা কি ব্যবসা দিচ্ছে না? হ্যাঁ, বাজার কিন্তু ব্যবসা দিচ্ছে, ব্যবসা আমরাও করতেছি। এই যে মিউচুয়াল ফান্ড নিয়ে ব্যবসা করলাম, তারপর টুকটাক জেড নিয়ে ব্যবসা করতেছি। তো আপনারাও এই টাইপের জিনিস পেতে পারেন। ব্যবসা আপনার দিচ্ছে বাজার, শুধু জানতে হবে যে এখন কোন টাইপের স্টকে আমরা থাকবো। তো সেটা নিয়ে আলোচনা করব। আমি এর আগামী সপ্তাহের জন্য 2টা স্টক ওয়াচ লিস্ট দিব আপনাদেরকে। তার আগে আমি আপনাদেরকে একটু একটা বিষয় শেয়ার করব, যে বিষয়টা আপনারা এই মুহূর্তে আপনাদের পোর্টফোলিওর সাথে করবেন। যদি সেটা করতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো, এবং আমি সেটা করতেছি এবং আমার গ্রুপ মেম্বারদেরকে ওই জিনিসটা করানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে বাই পলিসি এবং সেল পলিসি, মানে এই মুহূর্তে আমাদের বাইং পলিসি কি হওয়া উচিত এবং সেলিং পলিসিটা কি হওয়া উচিত, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। আসলে স্টক অ্যানালাইসিস দিলেই আপনি প্রফিট করলেন, বাট ইন দ্য মিন টাইম অন্য যে কোনো স্টক কিনে আবার ধরাও খেয়ে যেতে পারেন। তো সেজন্য আপনাকে একটু প্রিপেয়ার থাকতে হবে। ওই প্রিপারেশনটা কিভাবে রাখবো সেটা নিয়ে আলোচনা করি, চলেন। এই যে দেখেন, আমি এইখানে একটা স্টক আঁকাইছি। গত সপ্তাহে আপনাদেরকে একটা বিষয় অবগত করেছিলাম যে আপনারা 50% এই মুহূর্তে ক্যাশ হোল্ড করেন এবং বাকি 50% আপনারা স্টক নিয়ে বাই সেল করতে পারেন, মানে ট্রেডিং করতে পারেন, মানে 50-50 করে দিয়েছিলাম। ওইটা ছিল জেনারেল পাবলিকদের জন্য, যারা স্মার্ট না, যারা একটু উইক বা রেগুলার বাই সেল করতে পারে না, যারা ট্রেডিং পলিসিটা বুঝে না, তাদের জন্য ওই পরামর্শটা ছিল একদম ডিরেক্টলি যে আপনার 50% আপনি অন্য জায়গায় রাখেন আর বাকি 50% দিয়ে আপনি ট্রেড করেন। তার মানে 50% আপনার ব্যাকআপে রাখতে হবে। কিন্তু যারা একটু স্মার্ট, যারা একটু মার্কেটকে বুঝে, টুকটাক ট্রেডিং পলিসিটা বুঝে, তাদের জন্য আজকে এক ধাপ এগিয়ে একটা পলিসি নিয়ে আসছি, যেটা আমি নিজে এই মুহূর্তে করতেছি এবং আমার গ্রুপ মেম্বারদের করাচ্ছি। তো এইটার বিষয়টা কি, যে দেখেন 100% ওই জায়গায় সেদিনকার মতো 100% এবং 50% করে আমি ভাগ করছি। সেম সেম জিনিস, ওইখানে ছিল 50% ক্যাশ হোল্ড আর 50% দিয়ে স্টক আপনি বাই সেল করেন। বাট এখন দেখেন একটু ভিন্নতা আনছে, এইখানেও 50% আছে, এইখানেও 50% আছে, মানে যা আপনার ক্যাপিটাল আছে 100% ক্যাপিটালের মধ্যে ধরেন আপনি জেড এবং মিউচুয়াল ফান্ড, যে গত সপ্তাহে জেড এবং মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, এই জেড এবং মিউচুয়াল ফান্ড আপনি 50% টাকা দিয়ে বাই সেল করতেছেন বা কিনেছেন। ধরে নিলাম মিউচুয়াল ফান্ড তখন কিনেছেন, বা আমি যেটা করেছি মিউচুয়াল ফান্ড আমি কিনেছি এবং জেডও কিনেছি, আমার হাতে মিউচুয়াল ফান্ড এবং জেড। মিউচুয়াল ফান্ড আমি গতদিন বিক্রি করে দিয়েছি, সেটা নিয়ে আলোচনা করব, সেটা অলরেডি জানেন। বাট ধরে নেন আপনার হাতে জেড এবং মিউচুয়াল ফান্ড আপনি কিনেছেন এই 50% টাকা দিয়ে, মানে আপনার পোর্টফোলিওর যে ক্যাপিটাল আছে তার 50% টাকা দিয়ে আপনি জেড এবং মিউচুয়াল ফান্ড কিনছেন। ইন দ্য মিন টাইমে
আপনার এই জেড এবং মিউচুয়াল ফান্ড যখন ম্যাচুরিট হবে, আপনার একটা কথা মাথায় রাখেন, জেড এর শেয়ার ম্যাচুরিট হইতে কিন্তু 3 দিন লাগে এবং মিউচুয়াল ফান্ড 1 দিন লাগে। তার মানে কি আপনার হাতে ম্যাচুরিট শেয়ার থাকতে হবে। আপনি 50% টাকা দিয়ে কিনলেন, বাকি 50% এই জায়গাটাতে আগেই কিছু করবেন না, এই 50% টাকা আপনার হোল্ডে থাকলো। এখন দেখেন বিষয়টা এই আগেরটার মতোই, বাট একটু চেঞ্জ, কারণ আপনি একটু এখন অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শিখতেছেন বা আপনি স্মার্টলি একটু চিন্তা ভাবনা করতেছেন। দেখেন এই জেড এবং মিউচুয়াল ফান্ড আপনি কিনলেন 50% টাকা দিয়ে, যখনই ম্যাচিউর হয়ে গেল এবং এই দুইটা শেয়ারই আপনার প্রফিটে গেল বা দুইটার যে কোনো একটা প্রফিটে গেল, একটা একটা প্রফিটে গেলে আপনি সামান্য রিস্ক নিতে পারেন, বাট দুইটাই যদি প্রফিটে থাকে তাহলে আপনার জন্য সোনাই সোহাগা। দুইটাই আপনার প্রফিটে গেল, দেখা গেল আপনি কিনলেন, কেনার পরে এখন এই মুহূর্তে যেহেতু মার্কেট একটু ভোলাটাইল, মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে না আপ ট্রেন্ডে যাবে, সে হতো এখন বড় ধরনের প্রফিটের কথা আমিও চিন্তা করতেছি না, হয়তো 10%, 15%, 20% যেটা পাই, মানে যা পাই 10% পাইলেও ভালো, আমার 20% পাইলেও ভালো। তো আমি এখন এই মুহূর্তে বড় র্যালি ওই রকম আশা করতেছি না। তো আমি এই মুহূর্তে যেহেতু মার্কেটটা একটু ভোলাটাইল, মার্কেট একটু ডাউন ট্রেন্ডেও আসতে পারে, তো ওই চিন্তা মাথায় রেখেই আমি 10%, 7%, 15%-এর মতো একটা প্রফিট যদি আপনার এইখানে জেনারেট হয়ে যায়, তার মানে এই জেড এবং মিউচুয়াল ফান্ড আপনি কিনলেন, কেনার পরে যখনই প্রফিটে যাবে এবং ম্যাচুরিট হবে, তখন এই যে এখানে যে 50% টাকা আছে, এই 50% টাকা দিয়ে আপনি নতুন শেয়ার নিতে পারেন। তার মানে এইখানে ম্যাচুরিট শেয়ার আছে এবং আপনি প্রফিটে আছেন, এবং নতুন শেয়ার যেগুলো আপনি নিতে চাচ্ছেন সেই শেয়ারগুলা ইনম্যাচিউর থাকবে, মানে ম্যাচিউর হবে না। ধরেন আপনার এই স্টকগুলা প্রফিটে আছে এবং ম্যাচিউর আছে, এবং আগামী রবিবারে এইখান থেকে বেছে বেছে আপনারা একটা স্টক কিনলেন বা দুইটা স্টক কিনলেন। কারণ কি? কারণ হচ্ছে আপনার এই শেয়ারগুলা সাপোর্ট দিবে, মানে যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশন তৈরি হইলে তখন আপনি ম্যাচিউর শেয়ার এবং লাভের শেয়ার বিক্রি করে দিয়ে এইখানে 50% আপনি আবার ক্যাশ করে ফেলতে পারলেন। তার মানে এই 50% আপনি ইনজেক্ট করলেন, ধরেন গত দিন আপনি ইনজেক্ট করে ফেলছেন এবং আপনার এই শেয়ারগুলো লাভে এবং ম্যাচিউরিটি আছে। আমি রবিবার যদি দেখেন কোনো কারণে শেয়ার বা ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আসতেছে বা ইন্ডেক্স মারা শুরু করছে, তখন তো আপনি এই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে আপনি 50%, যেটা আমি আগে বলেছিলাম 50% ক্যাশ রাখবেন, তখন এই 50% ক্যাশটা আপনি রেখে দিতে পারেন। তখন এই স্টকগুলো যদি মাইরো খায় বা এই স্টকগুলো যদি সাপোর্ট দিতে হয়, তখন আপনার এই 50% ফাঁকা থাকবে। তার মানে আপনার এই শেয়ারগুলো ম্যাচিউর থাকতে হবে এবং লাভে থাকতে হবে। লাভে না থাকলে কিন্তু হবে না। আমি আবারও বলছি, ম্যাচিউর আছে বাট লাভে নাই, তাহলে আপনি এই 50% ইউজ করেন না। এখানে যেটা করবেন এইটা লাভে যাবে, দেন আপনি এই 50% দিয়ে 100%, পুরো 100% নিয়েই খেলাধুলা করতে পারেন বা মার্কেট নিয়ে চিন্তা করতে পারেন। আমিও তাই করতেছি ভাই। যেমন আমার হাতে এই দুইটা স্টক ছিল, গতদিন আমি মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিয়ে এই ইন্স্যুরেন্স, এই যে গতদিন ইন্স্যুরেন্স মুভমেন্টে আসবে ভাব, ওই সকালবেলায় তখনই কিন্তু ইন্স্যুরেন্স এন্ট্রি দিয়ে বসছে। কারণ কি? কারণ আমার একটা জোর ছিল, আমার একটা আত্মবিশ্বাস ছিল, কারণ আমি এখানে মিউচুয়াল ফান্ড প্রচুর পরিমাণে টাকা ক্যাশ করে ফেলছি। তো এখন ইন্স্যুরেন্স যদি এন্ট্রিও নেই, কারণ আমার এখানে ক্যাশ আছে, আমার এই জায়গাটাতে যেটা ইনজেক্ট ছিল সেটা ক্যাশ করে দিয়ে আমি ইন্স্যুরেন্সে ঢুকছি। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন আগামী দিন কি ইন্স্যুরেন্সে আমরা ঢুকবো কিনা, সেটা নিয়ে আলাপ আলোচনা করবো, বাট আমি উদাহরণ দেওয়ার জন্য এই দুইটা স্টক আপনাদের নিয়ে আসছি। দেখেন এখানে স্মল স্টকও আছে, যেমন ধরুন দেশবন্ধু, তারপরে হচ্ছে সিলভা ফার্মা, তারপরে ফং ফুড, ফং সিরামিক, এই টাইপের মানে ছোট শেয়ার। স্মল স্টক বলতে আমরা এই ধরনের ছোট শেয়ার গুলাকে বুঝাই। এই স্মল স্টক ও টুকটাক একটু ভেরিয়েশন করার চেষ্টা করতেছে, একটু মাথা চালানোর চেষ্টা করতেছে। তো আপনি যখন এই জেড থেকে বাড়াইলেন বা মিউচুয়াল ফান্ড থেকে বেরোলেন, আপনি ইন্স্যুরেন্স ধরতে পারেন না, ঠিক আছে, কিন্তু স্মল স্টক যেগুলো আছে সেগুলো আপনি এন্ট্রি দিতে পারেন, কারণ আপনি অলরেডি এইখান থেকে বের হয়ে গেছেন, একটা স্টক আপনি ধরেন। মানে আপনার যখনই ম্যাচুরিট থাকবে তখন আপনি এইটা ধরতে পারেন এবং এটা এই এই জায়গার ফান্ডটা বিক্রি করে দিয়ে আপনি ফান্ড আবার ফ্রি করতে পারবেন। বিষয়টা হলো এইটা। তো আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কিভাবে এই মার্কেটে আমরা 100% ক্যাশ ইনজেক্ট করতে পারি। সেই 100% ক্যাশ ইনজেক্ট করার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে 50% এই দুই টাইপের স্টকে আমরা যাব, যখনই এটা ম্যাচুরিট হবে এবং লাভে যাবে তখন বাকি 50% আমরা ইনজেক্ট করলাম। যখনই দেখবো বাজার কোনো চাপের মধ্যে পড়ে গেছে, বাজার ডাউন ট্রেন্ডে আসছে, তখন সাথে সাথে, কারণ আপনার এটা লাভে আছে, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিক্রি করে দিতে পারেন, আপনি এই দুইটা বিক্রি করে দিয়ে এই 50% ক্যাশ হোল্ড করেন। এইটা হচ্ছে একটা নিনজা টেকনিক, আমি একটি স্মার্টলি আপনাদের সাথে আলোচনা করলাম। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। শুধু ট্রেড করলেই হবে না, এর পিছনে আপনাকে প্ল্যানিং করতে হবে যে কোন প্ল্যানিং এ আগাইলে আমি আমার পোর্টফোলিও ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি। তো এই রক্ষা কবচটাই হচ্ছে আপনারা এইভাবে করে সুইং করে করে
একটু ম্যাচিউর হওয়ার পরে তারপরে দেন অন্য একটা স্টক তোলার চেষ্টা করেন। যদি ম্যাচিউর না থাকে তাহলে সেকেন্ড স্টেপের 50% টাকা ইনজেক্ট করার দরকার নাই। যেমন এখন আমার মিউচুয়াল ফান্ড এবং জেড দুইটাই ম্যাচিউর, তো যে কোনো মুহূর্তে আমি স্মল ক্যাপও নিতে পারি, মানে স্মল ক্যাপ বলতে কি স্মল শেয়ার এবং ইন্স্যুরেন্সে নিতে পারি, অথবা লো পেইডের যে শেয়ারগুলো একটু মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে সেগুলো যদি সামনে আসে সেটাও আমি নিতে পারবো, কারণ এই জায়গাটাতে পর্যাপ্ত পরিমাণে ফান্ড আছে এবং এই ফান্ডটা আমি ফ্রি করতে পারবো যে কোনো মুহূর্তে। সো আপনারা এইভাবে করেই চিন্তা করেন। তো চলেন আমি আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো। অনেকেই আমাকে বলেছেন যে ভাই মিউচুয়াল ফান্ডের সেদিন আপনি লাস্ট ভিডিওতে মানে গত সপ্তাহের ভিডিওতে মিউচুয়াল ফান্ড নিয়ে কথাবার্তা বলেছেন, 3টা মিউচুয়াল ফান্ড দিয়েছিল এবং পরপর 2টা হল্ট হয়েছে, এখন এই মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে আমাদের কি প্ল্যান করা উচিত? ভাই আমি যেটা করেছি সেটা আমি ফেসবুকে আপলোড দিয়ে দিয়েছি আপনাদেরকে। আমার হাতে যে আইএফআইসি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ছিল এবং আমার গ্রুপ মেম্বারদের হাতে ছিল, এবং আমার হাতে আরো দুই একটা স্টক ছিল, সেটার নাম এখন আর বলছি না, আমি এই একটা দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি। দেখেন এই স্টকটা মোটামুটি আমার কস্টিং ছিল 2 টাকা 70 পয়সা 60 পয়সা এইরকম একটা কস্টিং ছিল আমার। তো এইখান থেকে দেখেন একদম যদি এইখান থেকেও ধরি, এইখান থেকে এই পর্যন্ত যে লাস্ট দিন হল্ট হয়েছে 34% কিন্তু আমাকে দিয়ে গেছে। এই 34%-এর পরে আমি এই স্টকটা নিয়ে আর রিস্ক নিতে চাইনি। হ্যাঁ, স্টকগুলো বাড়তে পারে, বাড়বে না আমি সেটা বলি নাই। আমাদের টার্গেট ছিল হচ্ছে 4 টাকা, মিনিমাম টার্গেট ছিল 4 টাকা। ইন দ্য মিন টাইমে এই স্টকগুলো লাস্ট দিন একটু হল্ট ছাড়ে আবার ধরে, এইরকম একটু সেলার টাইপের একটু জিনিসপত্র দেখতে পেয়েছিলাম, যে কারণে আমি মোটামুটি 70% এই স্টকগুলো হোল্ডিং ছেড়ে দিয়েছি। এখন আপনারা রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের বিষয়। ভাই আমি আপনাদেরকে এই 3টা মানে ওই যে এবিবি, তারপর জনতা, পিএসপি, এই 3টা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম এবং 3টাই পরপর 2 দিন হল্ট দিয়েছে এবং আগামী দিন হল্ট অবস্থায় যদি আপনারা বিক্রি করে, আগামী দিন ম্যাচিউর হইতে পারে আপনাদের, বিক্রি করে দিলে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এবং এটা র্যালিও হইতে পারে, সেটা নিয়ে আমি দ্বিমত করছি না। বাট আমার একটা টার্গেট পয়েন্ট ছিল যে এত পর্যন্ত টার্গেট যাবে, আমি সেই অনুযায়ী আমার মতো করে প্রফিট বুক করেছি। ভাই 34% এই বাজারে খারাপ না, কিন্তু আমি ভাই এই বাজারে বেশি একটা লোভ করি না, কারণ যত লোভ করবেন তত এই বাজারে লসের সম্ভাবনা কমে। ভাই এই যে অনেকেই গতদিন হুমড়ি খেয়ে যায় এই ধরনের ফান্ড কিনছে, ভাই আমরা বিক্রি করি ওনারা কিনেন, এটা যাদের বিষয়। হ্যাঁ, ওনারা এখান থেকে লাভ করতে পারেন, সেখান থেকে 5 টাকা 6 টাকা যাইতেও পারে এই স্টকগুলা, বাট আমি একটু বটম শেয়ারে এন্ট্রি দেওয়া পছন্দ করি এবং সবচেয়ে আগে কিনবো এবং মাঝপথে বিক্রি করে দিয়ে বেরোবো। আমি এই ঝুঁকির মধ্যে যেতে চাই না। আপনারা হয়তো আমার অ্যাক্টিভিটি গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এই স্টকটা দেখেন, এই 34% আমার প্রফিট হয়েছে। যদি এই স্টকটার বটম খোঁজার চেষ্টা করি তাহলে 2 টাকা 30 পয়সা, 2 টাকা 30 পয়সার শেয়ারটা এইখান থেকে এই পর্যন্ত 56%, কিন্তু দেখেন 56%, আমি কিন্তু মাঝপথে ধরছি, বটম থেকে যদি হিসাব করি তাহলে 56% অলরেডি সে প্রফিট দিয়ে দিছে। হ্যাঁ, এখান থেকে 100% যাইতে পারে, 200% অনেক স্টক যায়, যাইতেই পারে, বাট ভাই আমি অত লোভ করি না, কারণ আমি স্টক গুলো সিলেকশন করতে পারি। আমি একটা স্টক থেকে না নিয়ে আর একটা স্টক ট্রেড করে তখন আবার বাকি 30% বা 20% যাই পারি নেওয়ার চেষ্টা করবো। বাট আমার একটা টার্গেট ছিল, সেটা হিট হয়ে গেছে। তো চলেন এখন একটু মিউচুয়াল ফান্ডের সেক্টরাল চার্টে যাই। দেখেন সেক্টরাল চার্টে এই যে লাস্ট দিন একটু ভলিউমটা নিয়ে আসি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে দেখেন লাস্ট দিন কত বড় ভলিউম হয়েছে এবং ক্যান্ডেলটার চেহারা দেখছেন। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস জানে এবং বুঝে তারা হয়তো বা এই ক্যান্ডেল দেখে অনেক কিছুই মিন করতে পারবে, আর যারা জানে না তারা তো জানেই না ভাই। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি না জানেন তাহলে তারা আমার কিছু করার নাই। এই চার্ট অনুযায়ী এবং ভলিউম অনুযায়ী ভাই এই জায়গাগুলোতে কত বড় সেলার এবং কত বড় ভলিউম, মানে কি যে আগের দিন এত বড় ভলিউম নিছে, মানে আগের দিন তার আগের দিন মানে গতকালকার আগের দিন যে ভলিউমটা নিছে এই ভলিউমে ভালো একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আসছে এবং হেলদি ক্যান্ডেল আসছে। গতদিন দেখেন লাস্ট দিন যেটা হয়েছে ভলিউম অনেক বেশি, বাট ক্যান্ডেলটা কেমন মরা চেহারা। তার মানে কি এই জায়গাটাতে একটা সেল প্রেসার আছে। আমি বলতেছি না যে আগামী দিন থেকেই এটা ফিডিং হবে, আগামী দিন থেকে এটা ডাউন ট্রেন্ডে আসবে, এমন না। মামুদের প্ল্যান অন্যরকম থাকতে পারে, হয়তো বা 2 একদিন স্লো থাকার পরে আবার টানতে পারে। আমি ওই জায়গাটা যে সুইং ট্রেডিং যেটাকে আপনাদের সাথে সবসময় শেয়ার করি, সুইং ট্রেডিং, আমি সুইং ট্রেডিং করার চেষ্টা করতেছি। যদি এই টাইপের স্টক আর একটু হয়ে রিটেস্ট হয়ে আর একটু নিচে আসে তখন আরো 2 টাকা কমে যদি আমি পাই বা 10% কমে যদি আমি পাই আবার এন্ট্রি দিব নতুন করে। বাট একটু টেকনিক্যালি একটু চিন্তা ভাবনা করে আপনারা একটু ট্রেড করার চেষ্টা করেন। দেখেন মিউচুয়াল ফান্ড বাড়ার পরে এই যে বেড়ে গেছে, যে এতটুকু বাড়ছে, এই বাড়ার পরে আপনারা যদি যায় হোম রেখে অলরেডি 10-20% বেড়ে গেছে মানে বটম থেকে, যে এই সব রেটে যদি নিতে পারতেন তাহলে আপনার ভালো হইতো। 20% 2টা হল দিছে, অনেকেই দেখলাম যে গতদিন হল রেটেই কিনতেছে। ভাই আপনাকে এখান থেকে ব্যবসা করে বের হইতে হবে, তো পাইতে পারেন এখান থেকে আরো যাইতে পারে, পাইতে পারেন, বাট বটমে যদি আপনি না ধরতে পারেন, যদি স্টকটা বেড়ে যাওয়ার পরে আপনার সিগন্যাল দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার স্ট্র্যাটেজিতে একটু ঝামেলা আছে বা আপনার অ্যানালাইসিসে একটু ঘাপলা আছে।
তো আপনাকে বটমই ধরতে হবে। দেখেন আমি যখন আপনাদেরকে শেয়ার করেছিলাম তখন কিন্তু এই সেক্টরটা এই লেভেলে ছিল। এই লেভেলে যাওয়ার পরে যারা অ্যানালাইসিস করে বা অ্যানালাইসিস দিচ্ছেন বা অ্যানালাইসিস দেখতেছেন তাদের দুইবার করে ভাবা উচিত যে বেড়ে গেছে। এই জন্য আমি বাড়তি শেয়ারে কখনোই কোনো সময় ইয়া করি না। আমি সেফ সাইডে থেকে আবার সেফ সাইডে বের হয়ে যেতে পারি। কারণ দেখেন মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু একেবারে ছোট। ওই ফান্ডগুলোর যদি সেল প্রেশার আসে অনেক সময় বায়ারই খুঁজে পাওয়া যায় না, যেমন ফাইন্যান্স গুলোর হচ্ছে। দেখেন ফাইন্যান্স ছোট ছোট ফাইন্যান্স গুলো যখন সেল আসে, সেল প্রেশার একদম আসে, তখন কিন্তু একদম বায়ারলেস হয়ে যায়। আপনি বিক্রি করার সুযোগ পান না। লাভ তো দূরের কথা, আপনি লাভ নেবেন কিভাবে সেটা তো দূরের কথা, আপনি বায়ারই পাচ্ছেন না ওইখানে। তাহলে কি হবে? এই স্টক গুলো ওই রকম যদি হয়ে যায় তাহলে তো বিপদে পড়বো ভাই। আমি আমারগুলো অনেকগুলো কোয়ান্টিটি ছিল, যে কারণে আমি ওই রকম যখন এর চাহিদা ছিল ওই চাহিদা অনুযায়ী আমি আমার মতো করে সেল করে দিয়েছি। এখন আপনারা আপনাদের যতটুকু প্রফিট আছে 20% পাইছেন, এখন এরপরে আপনি আরো রাখবেন কি রাখবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো চলেন, অনেকগুলো কথা বললাম, এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়াচ লিস্ট একটু শেয়ার করব। কারণ আপনারা বলবেন ভাই মিউচুয়াল ফান্ড তো এখন বেড়ে গেছে, তাহলে আমরা কোন টাইপের স্টক, যে এর আগে জেড এর কথা বলে রাখছি, জেড গুলো কিন্তু এখনো ঠিকঠাক আছে। যেটা ওই জেট গুলো মানে গত সপ্তাহে যে জেট গুলো দিয়েছিলাম ওই জেট গুলোর দিকেও আপনারা নজর দিতে পারেন। এবং আজকে আরো দুইটা ওয়াচ লিস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখেন ওয়াচ লিস্টের প্রথম স্টকটা হচ্ছে দেশবন্ধু পলিমার। এই দেশবন্ধুটা হচ্ছে ওই যে স্মল ক্যাটাগরির যে শেয়ার গুলো আছে না, সেগুলো যে কিছুক্ষণ আগে যেটা নিয়ে আলোচনা করলাম, এই শেয়ারটা দেখেন যখন টপে ছিল, এই রিসেন্ট টপ হচ্ছে 25 টাকা, এখন শেয়ারটার দাম হচ্ছে 16 টাকা 90 পয়সা। যদিও দাম একটু বেশি, আমার মতে 16 টাকার ঘরে যদি পাওয়া যেত তাহলে সবচেয়ে ভালো হইতো, তখন নিতে পারলে ভালো হতো। যেহেতু গতকালকে মার্কেট আপট্রেন্ডে ছিল সেহেতু 90 পয়সা একটু বেড়ে গেছে, বাট তারপরেও আপনারা এই স্টকটা আপনাদের মতো করে দেখতে পারেন। কারণ এই মুহূর্তে আমি চাচ্ছি বটম শেয়ার। দেখেন এই স্টকটার অ্যাকুমুলেশন প্রসেসটা কিন্তু এই পর্যন্ত অ্যাকুমুলেশন প্রসেস। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই আপনি তো এইখানেও দিতে পারতেন, এইখানেও দিতে পারতেন, এইখানেও দিতে পারতেন। ভাই আমি 11 টাওয়ারে স্টকটা ধরার চেষ্টা করি, অ্যাকুমুলেশনটা শেষ হলে তারপরে। ভাই আমি এইখানে কিনে এতদিন সহ্য করে বসে থাকার মতো পাবলিক আমি না। তো অনেকেই কি করে এই সব জায়গায় কিনে অনেকদিন অধৈর্য হয়ে পরে বিক্রি করে দেয়। সো আপনাকে আগে শেষ পর্যায়ে কোনটা আছে অ্যাকুমুলেশন সেই স্টেজটা ধরার চেষ্টা করবেন। যেমন আমি মিউচুয়াল ফান্ড নিয়ে আপনাদেরকে বলেছিলাম একদম শেষ পর্যায়ে ধরার কথা চিন্তা করেছিলাম আপনাদেরকে, এবং তারপর থেকে দেখেন পরপর দুইটা হল পাইছি। তো ওই রকম কিছু একটা আমি চিন্তা করি। হ্যাঁ, আপনি যে ওই মিউচুয়াল ফান্ডের মতো এই দেশবন্ধু আগামী দিন থেকে হল্ট হবে ভাই, সেই গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে স্টকটা ভালো পজিশন আছে এবং এর রিস্কও আছে। রিস্ক কত? এই যে 15 টাকা 80 পয়সার নিচে যদি চলে যায় তাহলে এটার স্টপ লস আপনাকে ম্যান্ডেটরি মানতেই হবে। কিচ্ছু করার নাই, ট্রেডিং করলে আপনাকে লস বুক করতে হবে, তবে লসের পরিমাণ সামান্য পরিমাণ রেখে লাভের দিকটা একটু ভালো পরিমাণ রাখলে আপনি বাজার থেকে প্রফিট করতে পারেন। এই যে দেখেন যুদ্ধ শুরু হয়েছে তখনই কিন্তু পোর্টফোলিও ফাঁকা করে দিয়েছিলাম, এবং ওই যে মাইরের কারণে যতটুকু পড়ছিল ওই মাইরের মধ্যে কিন্তু মিউচুয়াল ফান্ড গুলো নিয়েছি, এবং কিছু 3-4টা স্টক কিন্তু আমি একদম 50 পয়সা বা 1 টাকা লসেও বিক্রি করে দিয়েছিলাম, এবং সেটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম একটা পোস্টের মাধ্যমে। সেই জায়গা থেকে আজকে কিন্তু 34% মিউচুয়াল ফান্ডে বের করে নিয়ে আসছি। তো ওই লসটুকু মাঝে মধ্যে বুক করতে হয় স্টপ লসের মাধ্যমে। স্টপ লস হচ্ছে আপনার রক্ষা কবচ। ওই স্টকগুলো বিক্রি করে দিয়েছিলাম বিধায় কিন্তু আমি অপরচুনিটি পেয়েছিলাম মিউচুয়াল ফান্ডগুলো নিচে কেনার জন্য। সো অনেক সময় অনেক ক্ষেত্রে 50 পয়সা 1 টাকা লসে অনেক সময় বিক্রি করে দিতে হয় নতুন অপরচুনিটি খোঁজার জন্য। সো আপনারা চাইলে এই বন্ধুটা দিতে পারেন। তবে হ্যাঁ, আপনারা এইগুলা থেকে বেশি একটা আশা করেন না যে পরপর র্যালি হবে, পরপর স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে হল্ট হতে থাকবে, এরকম না। স্টকগুলো 10% 15% যতটুকু পাওয়া যায় আপনারা নিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমিও এখন ছোট প্রফিটের কথা চিন্তা করছি, আমি বেশি বড় প্রফিটের কথা চিন্তা করছি না এখন। তো আপনারাও ওইভাবে করে চিন্তা করবেন। এর পরের স্টকটা চলেন, বেশি স্টক দিব না ভাই, আপনাদের দুইটা স্টকই দিব। দেখেন অনেকেই আছে প্রতিদিনই হচ্ছে ভিডিও করে, প্রতিদিনই লাইভে আসে। ভাই আমার এত সময় নাই ভাই, আসলে ওই প্রত্যেক দিন ওই 10টা 15টা 20টা করে স্টক নিয়ে অ্যানালাইসিস করা এত না। আপনার এক সপ্তাহের মধ্যে 2টা স্টক হইলেই তো আপনার জন্য এনাফ, তাই না? এত স্টক প্রয়োজন হয় না। এবং অনেকেই দেখছে এরকম যে অনেক গ্রুপেই দেখি যে প্রত্যেক দিন 5টা 6টা 8টা 10টা পর্যন্ত স্টক দিয়ে থাকে। ভাই এইরকম না। এই আপনি 5টা স্টক যদি দেন আপনারা কনফিউজড হয়ে যাবেন। 5টা বা 10টা স্টক নিয়ে আলোচনা করি তাহলে আপনি কোনটা রেখে কোনটা কিনবেন, আপনারা পুরোটাই কনফিউজড হয়ে যাবেন। এবং অনেকে এরকম করে 5টা স্টক অ্যানালাইসিস দেয়, এর মধ্যে 2টা বা 1টা হিট করছে, তখন সেটা নিয়েই কথাবার্তা বলা শুরু করে, মনে করে যে ওইটাই তার সার্থকতা। ভাই এটা যার যার অ্যানালাইসিস, যার যার টেকনিক। ভাই আমি ওই টাইপের মানুষ না, আপনারা জানেন যে দেখেন আমি কিন্তু একদম ন্যারো করে দেওয়ার চেষ্টা করি, একদম স্পেসিফাই করে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে 2টা স্টক নিয়ে আলোচনা করতেছি, আপনার দেশবন্ধু আর টেকনোডাক। দেখেন এই টেকনোডাকটাও কিন্তু এই অ্যাকুমুলেশন প্রসেস, পুরোটাই অ্যাকুমুলেশন প্রসেস, এবং
এইখান থেকে একটু উঠছে এবং এই জায়গাটাতে দেখেন একটা লিকুইডিটি নিয়ে সে উপরের দিকে গেছে এবং ভলিউমটা মোটামুটি চোখে পড়ার মতো ভলিউম। এখন এই স্টকটা আছে কয় টাকা? 30 টাকা 30 পয়সা। স্টকটার স্টপ লস কিন্তু 1 টাকায়, যে 29 টাকা, মানে 1 টাকা 30 পয়সা হলো স্টপ লস। স্টকটা যদি এখন আপনার একটা হল দেয় তাহলে 33 টাকায় গেল। তার মানে আপনার মোটামুটি 1 টাকা 30 পয়সার এগেনস্টে আপনি 33 টাকা বা 34 টাকা একটা টার্গেট রাখতে পারেন, 10%। খারাপ কি? তো এই বাজারে এইভাবে করে একটু করে চিন্তা করতে হয়। আমিও এইভাবে করে চিন্তা করতেছি ভাই। তো আপনারা আপনাদের মতো করে এইভাবে করে চিন্তা ভাবনা করেন। ওই প্রত্যেক দিন 10টা 15টা স্টক নিয়ে আলোচনা করলে আপনারা নিজেরাও কনফিউজড হবেন, আমিও কনফিউজড হয়ে যাব। তবে আমি আবারও বলে দিচ্ছি, আমার এই আলোচনা জাস্ট টেকনিক্যাল পারপাস থেকে এবং আমার ব্যক্তিগত মতামত। আপনারা আপনাদের মতামত অনুযায়ী, আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী এই স্টকগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমি বলছি না এই স্টকগুলো আপনাদের কিনতেই হবে, এটা আপনাদের সিদ্ধান্ত। আমি জাস্ট স্টকের পজিশনগুলো চিন্তা করে আপনাদেরকে জানাই দিলাম এবং কোন টাইপের স্টক আমরা থাকি। এখন চলেন আপনাদের বহুল আলোচিত এবং অনেকেই আমাকে কোশ্চেন করছে পার্সোনালি যে ভাই ইন্স্যুরেন্স সেক্টর কি আবার নতুন করে র্যালি হওয়া শুরু করলো কিনা, একটু আপডেট দিবেন। দেখেন ভাই, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে ইন্স্যুরেন্স গতকালকে আমরা কিনেছি এবং যেগুলো কিনেছি সেগুলো 80 পয়সা বা 1 টাকা করে গ্যাপ অলরেডি সেই দিনই হয়ে গেছে, মানে সকালবেলায় কিনেছি। এখন প্রবলেমটা হচ্ছে কি, আমরা বেড়ে যাওয়ার পরে যে এন্ট্রি নিচ্ছি, দেখেন এখানে ম্যাচুরিটির একটা ঝামেলা থাকতে পারে। আগে প্রথমে আপনাকে ট্রেন্ডটা বুঝতে হবে। দেখেন ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু ডাউন ট্রেন্ডে, রিটেজ দিয়ে উপরে যাচ্ছে, বাট আপ যে কনফার্ম করছে সেটা এখন বলা যাচ্ছে না, সেটা এখন আমি বলবো না। বাট আপনাকে একটু মাথায় রাখতে হবে আমাদের বাজারে ম্যাচুরিটির ঝামেলা আছে। গতকাল যারা কিনতে পারে নাই, আগামী রবিবার ইন্স্যুরেন্স হয়তো বা এন্ট্রি দিতে পারেন, বাট সেখান থেকে প্রফিটও পাইতে পারেন। কিন্তু আপনি একটু মাথায় রাখেন, দেখেন একটু চিন্তা করে দেখেন যে রবিবার আপনি এন্ট্রি দিলেন, রবিবারও ইন্স্যুরেন্স বাড়লো, সোমবারও বাড়লো, মঙ্গলবারে যায় কমলো, তখন আপনি কি করবেন? সোমবারে বাড়লো, মঙ্গলবারেও আপনার কমতেছে, তখন তো আপনার যে স্টকটা লাভটা দেখলেন ওই লাভটা দেখার পর আপনি বিক্রি করতে পারবেন না। আবার এমন হইতে পারে সোমবারে আপনার ইন্স্যুরেন্স গুলো একটু স্লো হইতে পারে, মঙ্গলবারে না হয়ে একদিন আগেও হইতে পারে। 2 দিন বাড়ার পরে, তারপর 2 দিন বাড়ার পরে একদিন একটু স্লো হইলো, তখন আপনি কি করবেন? তখন তো আপনার হাতে ম্যাচুর শেয়ার নাই, তখন তো আপনাকে লস গুনতে হবে। তো এই এই ধরনের ম্যাচুরিটির ঝামেলার জন্য যারা গতদিন নিতে পারছে তাদের জন্য ভালো, এবং লোডারে নিতে পারছে তারা তারা হয়তো বা সোমবারে বিক্রি করে দিয়ে বের হইতে পারবে, অথবা রবিবারে একটু স্লো হইলো আবার সোমবারে একটু পুল আপ দিল, তখন আবার বিক্রি করে দিতে পারে, কারণ সোমবারে তাদের ম্যাচুরিটি। বাট আপনি যদি রবিবারের কথা চিন্তা করেন তাহলে আপনি ম্যাচুরিটি ডেট নাও পাইতে পারেন, তখন কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন, কারণ স্টকটা কিন্তু ডাউন ট্রেন্ডে, মানে সেক্টরটা কিন্তু ডাউন ট্রেন্ডে। আপ ট্রেন্ড কনফার্ম করছে সেটা এখনো বলা যাচ্ছে না। হ্যাঁ হইতে পারে, যাইতে পারে, বাট ওই জায়গা ওই অতটুকু, ওই যে ম্যাচুরিটির অতটুকু ঝামেলা থাকতে পারে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, দেখেন যে এইখান থেকে যখন পুরো পড়ছিল যে লাস্ট টাইম গতবার যখন এই সেক্টরটা পড়ে, তারপরে কিন্তু 1 2 3 4 এই চারটা দেখেন, একটু একটু খেয়াল করে দেখেন, এই চারটার মধ্যে অনেক কিছু আছে ভাই, আমরা বেশ হিস্ট্রিটা দেখার চেষ্টা করি না। এই চারটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে তারপরে দেখেন এখানে কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, তারপরে কি হয়েছে 1 2, এই 2 দিনের পরে তার একটা রেড ক্যান্ডেল, তারপরে আবার পরের দিন গ্রিন ক্যান্ডেল। এখন এইভাবেই হবে বিষয়টা এমন না, কিন্তু ইতিহাস থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই যে এই জায়গাটা তো দেখেন, পরে এই যে এইখানে যেমন 4টা গ্রিন ক্যান্ডেল আছে, তারপরে এখানে 4টা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা রেড ক্যান্ডেল, এখানে 3টা রেড ক্যান্ডেল। এখন পর পর 2 দিন বাড়ার পরে, মানে এখানে যেরকম 2 দিন বাড়ছিল এরকম রবিবারও বাড়লো, এখন আপনি বাড়া দেখে আবার রবিবার এন্ট্রি দিলেন, দিন কিন্তু রেড হলে আপনার মনটা খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আপনার হাতের স্টক 50 পয়সা হলেও কমবে, তখন কিন্তু ট্রেন্ডটা কন্টিনিউ করবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে ম্যাচুরিটির ডেট পাওয়া যাইতে পারে কিনা। যারা গতদিন কিনেছে তাদের জন্য শুভকামনা, হয়তো বা 10% বা 8% যতটুকু পাওয়া যায় তারা কিন্তু সেল করতে পারবে। বাট এটা কন্টিনিউ, ওই যে এইরকম যে কন্টিনিউ হয়েছে এরকম কন্টিনিউ করবে কিনা সেটা এই যে এই জায়গাগুলো দেখলেই বোঝা যায়, এই জায়গাগুলোতে কত সময় নিচ্ছে, দেখেন এই জায়গাগুলোতে অনেক সময় নিচ্ছে। তো এইটা রেগুলার কন্টিনিউ করবে কিনা সেটা পরবর্তী ধাপগুলো বোঝা যাবে, বাট এই মুহূর্তে আপনার প্ল্যানিং এইরকম হওয়া উচিত। তো আমি ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের পরামর্শ এটাই দিব, যেহেতু আপনার বৃহস্পতিবারে কিনতে পারেন না, রবিবারে একটু দেখে শুনে এন্ট্রি দেন, একটু দেখেন শেয়ার মার্কেট কোথাও যাচ্ছে না, কোথাও যাচ্ছে না ভাই। হ্যাঁ আপনার ওই যে স্টক গুলো দিলাম সেগুলো আপনারা ইজিলি, মানে ওইগুলো বটমে আছে, বাট এই ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন, সেক্টরটা কিন্তু বটমে নাই, এবং প্রত্যেকটা ইন্স্যুরেন্সে এখনো বটমে আসে না, মানে এই লেভেল যে বটম লেভেল ছিল এই বটম লেভেল আসে না, এ কিন্তু এখনো অনেক আপ লেভেলে আছে। সো আপনার অনেক সময় পুল ব্যাকে ট্রেড করা যায়, আমরা নিজেরাও করি ভাই, বাট আপনারা একটু সেফ সাইডে থাকার চেষ্টা করেন। যারা স্মার্ট তারা হয়তো বা এখান থেকে কোনো কিছু একটা বের করতে পারবে। বাট ভাই আপনি এই জিনিসটা যদি ধরতে না পারেন, আপনি চার্ট যদি না বুঝেন, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি না ধরতে পারেন, কখন কোন সময় সেল করে দিবেন,
কেনা অনেক সহজ ভাই, আপনার টাকা আছে আপনি কিনে ফেলতে পারতেছেন, বাট আপনি সেল করার সময় যদি একটু চিন্তা করে দেখেন আপনার ইমোশনটা কিভাবে কাজ করে, আপনি সেলই করতে পারেন না। আমাদের বাজারে এটা বড় প্রবলেম আমাদের বিনিয়োগকারীদের, যে আপনার লাভ আছে, আপনার মনে হচ্ছে যে আরো শেয়ারটার দাম বাড়বে, আরো একটু হোল্ড করি, কিন্তু হোল্ড করতে করতে দেখা গেল একসময় স্টপ লস হিট করে বা নিচে আসে, আবার অনেক সময় স্টপ লস হিট করলেও আবার ওইখানেও আবার আরেক সাইকোলজি কাজ করে, না স্টকটা মানে ঘুরবে ঘুরবে, কিন্তু আলটিমেটলি আবার বড় ধরনের লসের মধ্যে পড়ে যায়। সো এই জন্যই আমি একটু সেফ সাইডের স্টক আপনাদেরকে সাজেশন করি। আমি নিজে নিতে পারি এরকম ট্রেন্ডি স্টক, বাট যাদেরকে আমি সাজেশন করি বা আপনাদের সাথে যখন আলাপ আলোচনা করি তখন আমি একটু সেফ সাইডের স্টকটা দেওয়ার চিন্তা করি, কারণ আপনাদের ইমোশন আপনার পোর্টফোলিও ভাই, আমি যেহেতু এখানে বিক্রি করে দিতে পারবো না, আমি এখানে সিদ্ধান্ত ওইভাবে করে দিতেও পারবো না, আপনার সিদ্ধান্ত আপনার নিতে হবে, আপনি নিতে না বলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যে কারণে আমি সবসময় বলি যে বটম শেয়ারগুলোর দিকে একটু নজর দেন। আজকে একটা পোস্টের মধ্যে আপনাদেরকে একটা সুখবর দেওয়ার কথা বলেছিলাম, তো চলেন সেই সুখবরটা কি একটু আপনাদের সাথে আলাপ করি। দেখেন এই যে 1 মাস 2 মাস পর পরই একটা করে ওয়ার্কশপ, ফ্রি ওয়ার্কশপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার আগামী সোমবার মানে 30 মার্চ রাত 9টায় একটা ফ্রি ওয়ার্কশপ করব। সেই ওয়ার্কশপের মধ্যে আমি আলাপ করব কখন কোন টাইপের সেক্টরে আমরা যাব এবং সেক্টর মুভমেন্টের আগে কিভাবে সেই সেক্টরটা আইডেন্টিফাই করা যায়। যেমন মিউচুয়াল ফান্ড আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি, এর আগে পরে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, আইটি, এই টাইপের সেক্টর আপনাদেরকে আগে থেকেই ইঙ্গিত দিয়েছি। সেই ইঙ্গিতটা আমি কিভাবে সিগন্যাল পাই সেই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করব। তার মানে সঠিক সময়ে সঠিক সেক্টরে আপনাকে থাকতে হবে, সেই বিষয়টাই আপনাদের সাথে আলাপ করব এবং আপনাদের সাথে সেই বিষয় নিয়ে শেখানোর চেষ্টা করব। মানে স্মার্ট মানি যেভাবে মুভমেন্ট করে সেই স্মার্ট মানির মুভমেন্ট বোঝার স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা আমার এই ফ্রি ওয়ার্কশপে, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি সময় করে আপনাদেরকে ভালোবাসি বিধায় আপনাদের অনেক কিছু দেওয়ার চিন্তা করি বিধায় আমি এই ফ্রি ওয়ার্কশপটা করব। আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো একটা ভিডিওর মাধ্যমে করতে পারেন, ভাই কিছু মানুষ এর মর্ম বুঝবে না, যারা বুঝবে তাদের জন্য একটা ব্যারিয়ার রেখেই আমি ওয়ার্কশপটা তৈরি করেছি, সেখানে লাইভ থাকবো আমি। হ্যাঁ, ভিডিওর মধ্যে অনেক সময় অনেক কোশ্চেন করতে পারেন, আপনাদের কমেন্টসে আসে, এই একটা ব্যারিয়ার আছে। আবার কিছু মানুষ আছে সেগুলো পজিটিভলি নিতে পারে না। যারা আমাকে পছন্দ করে এবং পজিটিভলি নিবেন তাদের জন্য এই ফ্রি ওয়ার্কশপটা। আপনারা যদি এই ফ্রি ওয়ার্কশপে জয়েন করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেইখানে আপনারা ক্লিক করলেই যুক্ত হইতে পারেন। যারা লিঙ্কে যে ওইখানে যুক্ত হইতে পারবেন না বা যারা একটু কম বুঝেন ওই বিষয়টা, তারা ডিরেক্টলি আমাদের এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, আমরা আপনাদেরকে ম্যানুয়ালি অ্যাড করে নিব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী সোমবার আমার ফ্রি ওয়ার্কশপে। ধন্যবাদ।